তন্ময়, দেশে তো থাকছে না, পাসপোর্ট পেয়ে গেছি। দেশে থাকবে না? আমিও তো দেশে থাকবো না, পাসপোর্টটা আমারও করার দরকার। পাসপোর্ট কিভাবে করলে? কত টাকা লাগবে? কতদিন সময় লাগবে? দালালকেই বা কত টাকা দিয়েছো? দাঁড়াও দাঁড়াও, তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা নাইম, পাসপোর্ট করতে কত টাকা লাগলো? আচ্ছা, আমার এই পাসপোর্টটি হচ্ছে 48 পেজের, 10 বছর মেয়াদি এবং 5,750 টাকা লেগেছে। তো বাংলাদেশে পাসপোর্ট 3টা ক্রাইটেরিয়ার উপরে দাম কম বেশি হয়। এক হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ, 2 হচ্ছে যে কত দ্রুত আমি পাসপোর্টটি নিচ্ছি, এবং 3 হচ্ছে যে পাসপোর্টে কতগুলো পেজ আছে, এই পেজ সংখ্যার উপর এবং বাকি যে 2টা বললাম এগুলোর উপর নির্ভর করে পাসপোর্টের দাম কম বেশি হয়। দালালকে কত টাকা দিলে? কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ওয়েল, পাসপোর্ট মেকিংয়ে একটা মিসকনসেপশন হচ্ছে দালালকে টাকা দেওয়া। এখন আমি পাসপোর্ট করেছি কোনো দালাল ছাড়াই। আমি নিজে বাসায় ল্যাপটপে আবেদন করেছি ই পাসপোর্টের, এবং নিজেই ব্যাংকে গিয়ে টাকা দিয়েছি এবং নিজেই পাসপোর্ট অফিসে গিয়ে সব কাগজপত্র জমা দিয়েছি। এর মধ্যে কোনো দালালকে কোনো টাকা দেওয়া লাগেনি এবং আমি পাসপোর্টটি পেয়ে গিয়েছি। পাসপোর্টের আবেদন কিভাবে করলে? আর কি কি কাগজপত্র জমা দেওয়া লাগলো? পাসপোর্টের আবেদন একটু লেংদি প্রসেস। তো আবেদন হচ্ছে যে সাধারণত মানুষ দোকানে গিয়ে করে, কম্পিউটারের দোকানে, কিন্তু আপনি পাসপোর্টের আবেদন নিজেই করতে পারবেন ঘরে বসে। সেটা হচ্ছে যে www.epassport.gov.bd, এই ওয়েবসাইট থেকে আপনি নিজেই করতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে যে পাসপোর্টের জন্য যে ই পাসপোর্ট ওয়েবসাইটটা, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা। আপনার ইমেল, আপনার ফোন নাম্বার এবং নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেই জিনিসগুলো লাগে সেটা হচ্ছে যে প্রথমত আপনার বয়স 18 বছরের উপরে, তার মানে আপনার এনআইডিটা লাগবে। এই এনআইডি অনুযায়ী আপনার নাম, আপনার জন্ম তারিখ, এই সবগুলো ইনফরমেশন এনআইডি অনুযায়ী দিতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সবগুলো এভাবে দিতে হবে। এবং আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডটাও লাগবে, কারণ তাদের নাম এবং সব কিছু ওই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে যে পিতামাতার নামের ক্ষেত্রে অনেক সময় ডট থাকে, ডট বা কমা বা কোনো চিহ্ন যদি থাকে, এই চিহ্নগুলো আবেদনের ক্ষেত্রে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। কারণ ইন্টারন্যাশনালি এই চিহ্নগুলো ডট, হাইফেন বা এই যে কোলন, এই চিহ্নগুলো অ্যালাউ করে না। তো আবেদন অনলাইনে যখন আমরা করছি তখন বাকি সব ঠিক রাখবো, বাট আমরা এই চিহ্নগুলো দিব না। এই চিহ্ন দিলে আপনার আবেদনটি হবে না এবং নতুন করে আরেকবার আবেদন করা লাগবে। আরেকটা কথা হচ্ছে যে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে একটা অপশন থাকে, সেখানে আপনি আপনার ভাই বোন যাই হোক না কেন, আপনার রিলেটিভ বা আপনার যার ইনফরমেশনই দেন না কেন, সে যদি 18 বছরের বেশি হয় তাহলে তার এনআইডি কার্ডটাও একটু লাগবে। আর তার যদি বয়স 18 বছরের কম হয় তাহলে তার জন্ম সনদের কাগজটা লাগবে, কারণ ওখানে যদি 18 বছরের বেশি হয় এনআইডি নম্বর দিতে হয়, আর যদি 18 বছরের কম হয় তাহলে জন্ম সনদের নম্বরটা দিতে হয়। তো এই সবগুলো জিনিসটা যদি কাছে থাকে ডকুমেন্টসগুলো, তাহলে আপনার আবেদন প্রসেসটা অনেক দ্রুত আপনার আবেদন করে ফেলতে পারবেন। এরপরে আবেদন অনলাইনে আবেদন করা হয়ে গেলে ওয়েবসাইট থেকে আপনাকে একটি সামারি কপি দিবে, আর একটি হচ্ছে যে পুরো আবেদনের একটা পিডিএফ দিবে আর কি। এইটা দুইটাই ওখানে লাস্টে ডাউনলোড করার অপশন থাকে। এই দুইটা জিনিস আপনাকে প্রিন্ট করতে হবে, কালার প্রিন্ট করে তারপরে এই জিনিসটা আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে। এ পর্যন্ত আমরা হচ্ছে যে অনলাইনে আবেদনের প্রসেসটা শুনলাম। তো আমাদের অনলাইনে আবেদন করা শেষ, এখন আমরা পাসপোর্ট অফিসে যাব, কিন্তু তার আগে আমাদেরকে টাকা জমা দিতে হবে। তো আমার পাসপোর্টটি যেরকম, এটা হচ্ছে যে 48 পেজ, 10 বছর মেয়াদি, রেগুলার ডেলিভারি নেওয়া। তো এটার জন্য 5,750 টাকা আমাকে এ চালানের মাধ্যমে, অর্থাৎ ওই আবেদন করা শেষে ওখানে অপশন থাকে অনলাইন অথবা অফলাইন পেমেন্ট। আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করেছিলাম। তো অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি হচ্ছে যে সরকারি যে ব্যাঙ্কগুলো, তো সোনালী ব্যাংকে গিয়ে আপনি এ চালানের মাধ্যমে পাসপোর্টের টাকা পেমেন্ট করতে পারবেন। সাধারণত ব্যাংকে পাসপোর্টের ফি দেওয়ার জন্য আলাদা একটা সেকশন থাকে, সেখানে গিয়ে আপনি 5,750 টাকা, একদম সমান পরিমাণ, কোনো এক্সট্রা টাকা লাগবে না, ব্যাংকে গিয়ে জমা দিলে ওরা একটা চালান ফর্ম দিবে। টাকা যখন জমা হয়ে যাবে কিছুক্ষণ সময় পরে একটা চালান ফর্ম দিবে, 4টা কলাম থাকে। তো ওখানে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের একটা অপশন আছে। এই 2টা অংশ ব্যাংক রেখে দেয়, বাকিটা দিয়ে দেয়। চালান ফর্মটা দিয়ে দেওয়ার পরে এই চালান ফর্মটা তারপরে আপনার যে ওয়েবসাইট, পাসপোর্টের ওয়েবসাইট থেকে একটা পিডিএফ দিয়েছিল আপনার আবেদনের যে পিডিএফটা, সেটা রঙিন প্রিন্ট করবেন আপনি। তারপরে আপনার সামারি, অর্থাৎ পাসপোর্টের যেই ওভারঅল আপনার যে সামারি ইনফরমেশনগুলো, সামারি কপি নামে একটা পিডিএফ দেয়, এইটা প্রিন্ট করবেন। তো এই জিনিসগুলো নিয়ে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে। এখন এর পাশাপাশি আর কি কি ডকুমেন্টস আপনার লাগবে? তো পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনার সামারি কপিটা লাগবে, সামারির যে প্রিন্টটা। 2 নম্বর হচ্ছে যে আপনার পাসপোর্টের আবেদনের যে প্রিন্টটা, এই আবেদনের প্রিন্টটা হচ্ছে যে 3 পেজ, একটা পেজ তার অপর পৃষ্ঠা একটা আর আরেকটা পৃষ্ঠা। এখানে মূলত আপনার সব ইনফরমেশন লেখা থাকে এবং তার ভিতরে একটা কাগজে
আপনার ব্যাংকের যে চালান ফর্মটা দিয়েছে সেখানে একটা নির্দিষ্ট নাম্বার লেখা থাকে পেমেন্ট রেফারেন্স, ওইটা লিখতে হয়। তো সামারি কপি দিলেন, আবেদনের ফর্মটা দিলেন, তারপরে আপনার ব্যাংক থেকে যে চালান ফর্মটা দিয়েছে পাসপোর্টের টাকা দেওয়ার যে প্রমাণ, সেই চালান ফর্মটা 3 নম্বরে চালান ফর্মটা দিবেন। এরপরে আপনার এনআইডির এক কপি ফটোকপি, তারপরে 18 বছরের উপরে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার ছাত্রত্ব প্রমাণ করার জন্য আপনার বর্তমান যেই ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের স্টুডেন্ট আইডির একটা ফটোকপি, আপনার পূর্ববর্তী যে সার্টিফিকেট, অর্থাৎ বর্তমানে যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে আপনার লাস্ট সার্টিফিকেট হচ্ছে এইচএসসি এর সার্টিফিকেট, এইচএসসি এর সার্টিফিকেটের একটা ফটোকপি দিতে হবে। আপনার নাগরিক সনদপত্র দিতে হবে। এটা যদি ইউনিয়নে আপনার ভোটার আইডি কার্ড করা হয় তাহলে আপনার ইউনিয়নে গিয়ে চেয়ারম্যান থেকে নিতে হবে। যদি আপনি পৌরসভায় করেন তাহলে পৌরসভার থেকে নির্বাচন অফিস থেকে গিয়ে এটা নিয়ে আসতে হবে। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে যে বিদ্যুৎ বিলের একটা ফটোকপি, অর্থাৎ এই বিদ্যুৎ বিলের ফটোকপি যেটা রিসেন্টলি আপনার বাসায় এসেছে, এই বিদ্যুৎ বিলের কাগজের একটা ফটোকপি দিতে হয়। এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময় কাজে লাগে, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে বা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটা ভেরিফিকেশনের জন্য কাজে লাগে। এছাড়া আপনার পিতা এবং মাতা উভয়ের এক কপি এনআইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগে। তো মোটামুটি এই কাগজগুলো দিলেই হয়। সেই কাগজের লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো অথবা নিচে দিয়ে দেবো। কিন্তু আমার তো এনআইডি আর সার্টিফিকেটে নামে সমস্যা আছে, আবেদনের ক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে নাকি? হ্যাঁ, সমস্যা হবে। তো পাসপোর্ট করার জন্য আপনার ইনফরমেশনগুলো একদম অ্যাকুরেট হওয়া লাগে। যদি আপনার এইচএসসি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যেই নামগুলো, ধরেন আপনার মাতার নামের সাথে আপনার এনআইডি মাতার নামের যেই ভুল আছে, ধরেন অনেকের থাকে কি মোসাম্মদ থাকে না, মোসাম্মদটা এনআইডিতে থাকে, তো এইচএসসি সার্টিফিকেটে থাকে না। তো এই সব সমস্যা আগে সমাধান করতে হবে। তার জন্য আপনার বোর্ড থেকে এই সমাধানটা করে আসতে হবে, অর্থাৎ আপনার এনআইডিতে যেই রকম নাম রয়েছে সেই রকমভাবে এসএসসি, এইচএসসি বা জেএসসি যাই হোক না কেন, এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলো বা আপনার যেই প্রবেশপত্র যাই হোক না কেন, এগুলো আগে সমাধান করে এগুলো আগে ঠিক করতে হবে। তারপরে আপনি পাসপোর্টের আবেদনটা করবেন, তা নাহলে আপনার আবেদন কোনোভাবেই গ্রহণ হবে না, আপনার খালি ভোগান্তি স্বীকার করতে হবে। তো আপনার সব কিছু ইনফরমেশন অ্যাকুরেট থাকা লাগবে। যদি অ্যাকুরেট না থাকে, আগে আপনি এনআইডি, আপনার এনআইডি অনুযায়ী সেই ইনফরমেশনগুলো বা আপনার যে কাগজপত্র সেগুলো আগে অ্যাকুরেট করতে হবে। তো বেসিক্যালি এই পর্যন্তই হচ্ছে পাসপোর্টের আবেদনের প্রসেস। এখন আবেদন হয়ে গেল, ওই দিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ছবি এবং আপনার হচ্ছে যে চোখ স্ক্যান করে একটা মেশিন দিয়ে, এবং আপনার স্বাক্ষর নিয়ে নেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। স্লিপ দিয়ে দেওয়ার পরে আপনি বাসায় চলে আসবেন। এর কিছুদিন পরে পুলিশ ভেরিফিকেশন হবে। তো পুলিশ ভেরিফিকেশন বিভিন্নভাবে হয়। অনেক ক্ষেত্রে হচ্ছে যে ফোন দেয় আপনাকে, অনেক ক্ষেত্রে পুলিশ আপনার বাসায় আসবে, অনেক ক্ষেত্রে আপনাকে কাগজপত্র নিয়ে পুলিশের ওখানে যেতে বলবে। আমার ক্ষেত্রে হচ্ছে যে পুলিশ সুপারের কার্যালয়ে আমাকে কাগজপত্র নিয়ে যেতে হয়েছিল। পুলিশ ভেরিফিকেশনের জন্য কী কী কাগজপত্র লাগে সেই লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই কাগজপত্রগুলো নিয়ে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশন মোটামুটি হয়ে যাবে। তো অনেকের ভুল ধারণা বা অনেক ক্ষেত্রে এরকম শোনা যায় যে পুলিশ ভেরিফিকেশনে পুলিশ টাকা নেয়। তো আমার ক্ষেত্রে পুলিশ কোনো টাকা নেয়নি। তো আমি আসলে এটা জানি না যে আসলে টাকা লাগে কি লাগে না, এরকম শুনেছি টাকা লাগে, কিন্তু আমার ক্ষেত্রে লাগেনি। তো টাকা যে লাগবেই মাস্ট, এরকম ধারণাটা আসলে রাখার দরকার নেই, কারণ সবাই আসলে ঘুষখোর না, কিছু কিছু ভালো মানুষ এখনও সমাজে আছে। তো পুলিশ ভেরিফিকেশন আপনার হয়ে যাবে অটোমেটিক, যদি আপনার কোনো সমস্যা না থাকে, আপনার যদি কোনো মামলা টামলা এগুলো না থাকে তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে আপনি জাস্ট বাসায় বসে ওয়েট করবেন। চাইলে আপনি ওই যে পাসপোর্ট ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন, ওখানে গিয়ে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা, প্রিন্ট হলে সেটা কি অন দ্য ওয়ে কিনা বা আপনার অফিসে এসেছে কিনা। এভাবে আপনার মোটামুটি 21 দিন লাগে, অর্থাৎ এই রেগুলার ডেলিভারি যেই পাসপোর্টগুলো 48 পেজের, এগুলো হচ্ছে 15 কর্মদিবসে দেওয়ার কথা। এটা 21 দিন লাগে। আমার ক্ষেত্রে 26 দিন সময় লাগছে। আমি 4 তারিখে আবেদন করছিলাম, আমি এটা 1 তারিখে হাতে পাইছি। তো এরপরে আপনার হচ্ছে যে 26 দিন হয়ে গেল, এরপরে আপনার ফোনে মেসেজ আসবে এবং আপনি যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেইলে একটা মেইল আসবে যে আপনার পাসপোর্ট অফিসে চলে আসছে, রিজিওনাল পাসপোর্ট অফিসে চলে আসছে, আপনি পাসপোর্টটা এসে নিয়ে যান। তো এরকম মেসেজ আসলে আপনি যাবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টে পাসপোর্টটা নিয়ে চলে আসবে। তো মোটামুটি এই হচ্ছে পাসপোর্টের টোটাল একটা জার্নি। তো ভিডিওটা অনেক বড়, এতক্ষণ ধরে যদি কেউ দেখে থাকেন ধন্যবাদ। আর লাইক, ফলো, কমেন্ট দেওয়া আছে, সব কিছু করবেন। বাই। পাসপোর্টটা আমারও করার দরকার। যে আবেদন করলে, হ্যাঁ রে শালা, লোক তো হ্যাঁ রে শালা।